দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে 13তম। টিআইবির রিপোর্ট, গবেষণা হতে হবে আরও স্বচ্ছ, প্রশ্ন তুলে বলছেন অর্থনীতিবিদরা। পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে, বলছেন রপ্তানিকারকরা। বিষয়টি এড়িয়ে না যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আওয়ামী লীগের হয়ে কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব খাটায় ছাড় দেবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সরাসরি জানানোর নির্দেশ। অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ। আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। But if you can smack it like this, you don't want a shot. আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। চ্যালেঞ্জিং স্কোরের পথে ইয়াং টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। দুর্নীতির দিক থেকে বিশ্বে এক ধাপ পিছিয়ে 13তম অবস্থানে এসেছে বাংলাদেশ। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক 2015 এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এছাড়াও দুর্নীতি দমন কমিশন দুদকের স্বাধীনতা না থাকায় এই তালিকায় বাংলাদেশের অবস্থান নির্ধারণে এর প্রভাব পড়েছে বলেও জানান তিনি। 2014 সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 14। বিশ্বের 168টি দেশ ও অঞ্চলে 2015 সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের বেলায় আমরা শেষ পর্যায়ে উপস্থাপনা হাইলাইটস এটা আবার যদি আমরা রিকল করি, আমাদের স্কোর গতবারের সমান 100-র মধ্যে 25, কিন্তু 2013-র তুলনায় 2 পয়েন্ট কম। র্যাঙ্ক আমাদের উপর দিক থেকে হিসাব করলে 6 স্টেপ উপরে, 6 ধাপ উপরে। 2014 তুলনায় 139তম, 145 জায়গায়, যেটা 2014 ছিল। আবার নিচের দিক থেকে কাউন্ট করলে আমরা 13 স্থানে এসেছি 14 থেকে 2013-তে যেটি ছিল, 2014-তে যেটি ছিল। আর 2013-র তুলনায় উচ্চক্রম এবং নিম্নক্রম দুই হিসাবেই আমাদের অবস্থান 3 ধাপ করে কমেছে। এদিকে টিআইবির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে এই প্রতিবেদনগুলো আরো স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত হতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। পাশাপাশি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিভাবে দুর্নীতিতে 13তম অবস্থানে এসেছে সে বিষয়ে প্রতিবেদনে যথেষ্ট বিস্তারিত তথ্য দেওয়া উচিত বলেও জানান তিনি। টিআইবি যখন আমাদের দেশে এই গবেষণা প্রতিবেদনগুলো প্রকাশ করে, সেইখানে শুধু র্যাঙ্কিং না বলে যথেষ্ট বিস্তারিতভাবে আসলে তারা প্রতিবেদনটার বা এই যে র্যাঙ্কিংয়ে কিভাবে এসেছে সেইটা কিন্তু জানানো দরকার। সীমিত মাত্রায় কয়েকজনকে প্রশ্ন করে জিজ্ঞেস করে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে যান, এটা কিন্তু গবেষণার নিয়ম নয়। প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে তাদের প্রতিবেদনের যে ট্রান্সপারেন্সি এবং সেই প্রতিবেদনগুলো যেন যথেষ্ট সায়েন্টিফিকভাবে করা হয়, সায়েন্টিফিক রিসার্চ যারা করেন তাদের মতামত বা তাদেরকে সাথে নিয়ে তারা যদি গবেষণা করেন বা তাদের কাছ থেকে গবেষণার মেথোডোলজি নিয়ে যদি তারা পরামর্শ নেন, তাহলে তাদের প্রতিবেদনগুলো আরো অনেক গ্রহণযোগ্য হবে। আমাদেরকে স্পষ্টভাবে জানানো উচিত যে কোন মেথোডোলজিতে কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। দেশের পোশাক শিল্পকে বিতর্কিত করতেই দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এমন দাবি করলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছে না তৈরি পোশাক রপ্তানিকারকরা। তবে সমালোচনা এড়াতে এসব প্রতিবেদনের ফলাফলকে অস্বীকার না করে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে এ ধরনের প্রতিবেদন বিশ্ববাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত 2 বছর বিভিন্ন পর্যায়ে সংস্কারের ফলে কমপ্লায়েন্স ইস্যুতে মুখ ফিরিয়ে নেওয়া ক্রেতাদের আস্থা ফিরছে তখন নতুন করে দেশের পোশাক শিল্পের সমালোচনায় ব্যস্ত দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির প্রতিবেদন প্রকাশের পর এমনটাই বলছেন এই শিল্প মালিকরা। শ্রমিক থেকে শুরু করে একদম বায়ার, বিদেশি যারা ইন্সপেকশন করে তাদেরকে নিয়ে
সবাইকে নিয়ে কমপ্লেন করলেন। টিআইবির এটাকে আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। কোয়ালিটি গুডস ইন অন টাইম ডেলিভারি অবশ্যই এই প্রোপাগান্ডাকে বা নেগেটিভ প্রচারণাকে আমি মনে করি ঢেকে দিবে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে কোনো গবেষণা প্রতিবেদনের ফলাফলকে সরাসরি উড়িয়ে না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে তা মোকাবেলা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখনো যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো যদি কোনো কারণে কেউ নির্দেশ করেন তাহলে সেটাকে পজিটিভলি নিয়ে কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠেই কিন্তু আমাকে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে হবে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্ট অ্যালায়েন্স বলছে এসব প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছে। 1,500 থেকে 2,000 কারখানা এই 200টা ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ করছে, তারা স্বচ্ছ ধারণা পোষণ করে। অতএব কোনো প্রতিবেদন কোথাও কেউ কোনো রিসার্চ ওয়ার্কে কি উল্লেখ করেছেন এটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। উৎপাদন পর্যায়ে শ্রমিকদের দক্ষতা আর বাজার ধরতে উদ্যোক্তাদের দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছবে দেশের তৈরি পোশাক খাত, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে যেন সন্ত্রাস ও জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের নামে কেউ যদি প্রভাব খাটাতে চায় তাহলে সরাসরি তাকে জানানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদ যেন কোনো মতেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, চোরাচালান বন্ধ হয়, নারী শিশু পাচার জন্য বন্ধ হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু দুর্বল পরিবার গ্রামে গ্রামে অনেকে থাকে, সেখানে তাদের জমি জমা দখল করে নেওয়া হয়, তাদের উপরে নানা রকম নির্যাতন হয়, তারা আশ্রয় চায় পুলিশের কাছে। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয় তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক। আর আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তো অবশ্যই আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন, এবং সেই যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না, আমরা কিন্তু সবসময় এই যোগাযোগটা আমরা রাখি, কাজেই সেভাবে আপনারা দিতে পারবেন। আমাদের দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা যখন সরকার গঠন করি প্রায় ডাবল ডিজিটে ছিল আমাদের মূল্যস্ফীতি, 11 থেকে 13 পর্যন্ত উঠে গিয়েছিল। আজকে তো আমরা 6.1 নামিয়ে এনেছি। দেখছেন সময় সংবাদ। 21 বইমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার সহ আশপাশের 2 কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন লেখক ও প্রকাশক দুর্বৃত্তদের হামলার টার্গেটে পরিণত হওয়ায় মেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ পাঠক ও প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাঙালি প্রাণের মেলা অমর 21 বইমেলা। আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলা হয়ে ওঠে এর প্রাঙ্গণ। কিন্তু গত বছর বইমেলার শেষে এসে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা ও বছর শেষে জাগৃতি প্রকাশনা প্রতিষ্ঠান কর্ণধারকে একইভাবে হত্যা এবং অপর 2 প্রকাশকের উপর হামলার ঘটনায় এবার মেলার স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠকরা। বিশেষ করে গার্ডিয়ানরা ওই যে এখন বইমেলার কথা শুনলে সবাই বলে বেশি রাত করে থেকো না, চলে আসো। গত কিছু ঘটনার জন্য আমাদের এই ভয়টা ভিতরে কাজ করে যে আমরা যেভাবে যাচ্ছি ঠিক সেভাবে ফিরে আসতে পারবো তো। হরতাল অবরোধের কারণে গতবারের মেলায় পাঠক সমাবেশ যেমন কম ছিল তেমনি বই বিক্রির পরিমাণও ছিল কম। তাই এবারের মেলায় ভালো কিছু প্রত্যাশা প্রকাশকদের, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তাদের। বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারা আসতে পারেনি বা সেই দিক থেকে বিক্রি কম ছিল, তো এইবার একটা খুব ফুরফুরে অবস্থা। আমাদের একটা বিষয় দাবি হচ্ছে সিকিউরিটিটা আগে যেভাবে ছিল এর থেকে আর দ্বিগুণ বা চতুর্থ যেভাবে মানে সরকার বা বাংলা একাডেমি করা উচিত। মেলায় নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেলার আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। দুয়াল চত্বর থেকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত পুরো এলাকাটা সিসি ক্যামেরায় কভার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে 4টা ওয়াচ টাওয়ার হচ্ছে, সিকিউরিটি ওয়াচ টাওয়ার, ওখান থেকে পুলিশের সদস্যরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করবেন। এন্ট্রি পয়েন্টগুলি যেখানে আছে সেখানেও কিন্তু আমাদের টহল সব সময় থাকে। এটা এখানে ভেহিকেল টহল থাকে, মোটরসাইকেল থাকে, এবং মেলার ভিতরে আমাদের গোয়েন্দা দলও কিন্তু সব সময় কাজ করে।
আগামী 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধনের কথা রয়েছে। এবার মেলায় 400টি প্রতিষ্ঠানে 650 স্টল থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, তীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষক, নির্দিষ্ট সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কা। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তদের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ, আহত আরো 2 পথচারী। সংকট কাটিয়ে এখনো স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ, এতে ভোগান্তি পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির চালকরা। 1 মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চললেও বেশ কয়েকদিন এই সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। গ্যাসের চাপ না থাকায় বিকল্প উপায়ে কেরোসিনের চুলা, ওয়েভ অথবা রাইস কুকারের সাহায্যে রান্না করতে বাধ্য হচ্ছেন অনেকেই আবার মাটির চুলাই সেরে নিচ্ছেন তাদের দৈনন্দিন রান্নার কাজ। রাজধানীর মিরপুর, মগবাজার, শ্যামলী, কল্যাণপুর, বাড্ডা এলাকায় ভুক্তভোগীদের অভিযোগ গত 1 মাস ধরেই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস থাকছে না। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে। রাত 4টার সময় উঠেও গ্যাস পাইনি, সকালে উঠেও গ্যাস পাইনি, সারাদিন আমাদের নারকেল চুলাই ভাত রান্না। গ্যাস সমস্যার কারণে এখন আমাদের কেরোসিন চুলা দিয়ে রান্না করতে হয়। 2-3 ঘন্টা ধরে লাইনে আছি, অনেক সিরিয়াল আছে, অনেক গ্যাস পাইছি না। গ্যাসের ঠান্ডার জন্য গ্যাসে অনেক সমস্যা হচ্ছে। মিনিমাম 1-1.5 ঘন্টা দাঁড়াই থাকার পরে গ্যাস নেওয়ার দাঁড়ানোর পরও দেখা গেল সামনে গেলাম, যাওয়ার পরে দেখা গেল হঠাৎ করে গ্যাসের লাইন নেই, তখন আবার অফ করে দেয়, তখন আবার আমরা বাসায় ফিরে যাওয়া লাগে। বাসাবাড়ি ও বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস সমস্যার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সজল, আপনি যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে আসলে গ্যাস সংকট চলছে তা কিন্তু আজও থামেনি, এবং গতকাল রাতে যে বিষয়টি বলা হয়েছিল বাখরাবাদ এবং সিদ্ধিরগঞ্জে গ্যাস, তারা কিন্তু বলেছিলেন যে তাদের যে সংকোচন যে সমস্যা ছিল তারা কিন্তু লাইনের কিছু কাজ করেছেন, এবং তারা বলছিলেন যে গতকাল রাত থেকে কিন্তু গ্যাসের লাইনগুলোর সমাধান হয়ে যাওয়ার কথা এবং গ্যাস সংকট কেটে যাওয়ার কথা। কিন্তু আমরা কিন্তু সকাল থেকে আসলে আপনি জানা যায় মিরপুর অঞ্চলে ঘুরেছি, শেওড়াপাড়া, কাজীপাড়া, গাবতলী, আমি কিন্তু কোথাও সমস্যার সমাধান দেখিনি। সব জায়গাতেই কিন্তু গ্যাস সংকট রয়েছে, সেটি হোক বাসাবাড়ি হোক সিএনজি স্টেশন। তা আমি এই মুহূর্তে আছি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি সিএনজি স্টেশনে। এখানে আমি কিন্তু অন্যান্য সময় এই স্টেশনটিতে এতটা ভিড় থাকে না, আজ কিন্তু প্রচণ্ড ভিড়, গাড়ির দীর্ঘ লাইন, এবং আপনি যদি দেখেন যে এখানে কিন্তু মোট 4টি গ্যাস দেওয়ার পাম্প রয়েছে, কিন্তু তারা কিন্তু 3টি বন্ধ রেখেছেন, মাত্র একটি থেকে আসলে তারা গ্যাস দিতে পারছেন। এবং তারা কিন্তু আমাদের বলেছেন যেহেতু গ্যাসের প্রেশার খুবই কম, সেহেতু তারা বাকি 3টি বন্ধ রেখেছেন এবং তারা কিন্তু শুধুমাত্র একটি থেকে গ্যাস দিচ্ছেন। তা আমি যদি একটু এখানকার যে একজন কর্মকর্তা আছেন তার সাথে কথা বলতে চাই, আপনাদের যে গ্যাস সংকটটি আজ আসলে প্রেশার কেমন এবং সমাধান হয়েছে কিনা, আপনার কি অবস্থা? আমাদের এখানে প্রেশার একটু কম আছে, কিন্তু প্রেশার মাঝে মাঝে চলে যায়। গ্যাস প্রেশারটা আসলে আবার গাড়িতে গ্যাস দেওয়া হয়, আমাদের এই সমস্যা। গ্যাস লাইনে গ্যাস আমরা দেখছি আপনারা মাত্র একটি পাম্প দিয়ে গ্যাস দিচ্ছেন। আমাদের এখানে নজল আছে 8টা, আমাদের এখানে একটা চলতেছে প্রেশারের জন্য। প্রেশার নেই। গাড়ির সংখ্যা আগের চেয়ে বেড়েছে, সিরিয়ালটা বেশি কিনা আগের চেয়ে? আগে থেকে অনেক বেশি বাড়ছে। উনি যদি বলছিলেন যে এখানে কিন্তু গাড়ির সংখ্যাও বেশি, সিরিয়াল বেশি। আমি যদি আপনাকে একটু দেখাই, সামনে কিন্তু আসলে বিপুল সংখ্যক গাড়ি কিন্তু এখানে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে, এবং সে গাড়িগুলো কিন্তু এখানে যারা এখানকার ড্রাইভাররা রয়েছেন, গাড়ির চালক রয়েছেন, তারা কিন্তু আমাদের বলছেন যে তারা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু হয়তো গ্যাস পেলেও কিন্তু সেই গ্যাসের পরিমাণটা কিন্তু খুবই অল্প, এবং তারা কিন্তু বলছেন অন্যান্য সময় তাদেরকে আসলে 500-600 টাকার গ্যাস দেওয়া হলেও আজ কিন্তু প্রেশার কম থাকার কারণে তারা কিন্তু সে পরিমাণ গ্যাস পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু দীর্ঘ গাড়ির লাইন রয়েছে, আপনারা যদি একটু ভালো করে দেখেন যে সেই লাইনে কিন্তু সব প্রত্যেকে কিন্তু আসলে সেই গ্যাস নেওয়ার জন্য কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এবং আমরা যদি এখানকার যারা গাড়ির চালক রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলে দেখেছি, তারাও কিন্তু আমাদের বলেছেন যে অন্যান্য দিন কিন্তু এতটা আসলে সিরিয়াল দিতে হয় না, আজ কিন্তু সে বিষয়টি ব্যতিক্রম। এবং তারা কিন্তু প্রত্যাশা করেছিলেন যে আজ হয়তো সংকটটি কেটে যাবে, যেহেতু গতকাল বাখরাবাদ এবং সিদ্ধিরগঞ্জে গ্যাস প্রকল্প রয়েছে, তারা কিন্তু কিছু তাদের কাজ
কাজ করেছেন এবং তারা কিন্তু কিছু সমাধান করার তারা কিন্তু বলেছিলেন সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু তারা আজ পর্যন্ত করতে পারেনি। সমাধানটি আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু আসলে দীর্ঘ লাইন দিয়ে এখানে গ্যাস বিতরণ করা হচ্ছে এবং যেহেতু আসলে 3টি গ্যাস এখানে গ্যাসের লাইন থাকার পরও মাত্র প্রেসার কম থাকার কারণে একটি মাত্র পাম্প দিয়ে গ্যাস দেওয়া হচ্ছে, সেহেতু কিন্তু এখানকার খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখানকার সিরিয়ালটি বেড়ে যায় এবং এখানকার কিন্তু অন্যান্য সময় 1 ঘন্টা লাগলেও কিন্তু আজ কিন্তু তাদের সেই গ্যাস নেওয়ার জন্য 3-4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমি কিন্তু এখানকার যারা সিএনজি চালক রয়েছেন, যারা আসলে সিএনজি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যেহেতু তারা এখানে 3-4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হচ্ছে, সেহেতু তাদের কিন্তু অন্যান্য দিনের চেয়ে তাদের যে আয়, তাদের যে অর্থ উপার্জন, সেটাও কিন্তু কমে যাচ্ছে। তারা কিন্তু অন্যান্য দিনের চেয়ে অর্থ কম উপার্জন করছেন। সব মিলিয়ে কিন্তু চালক শ্রেণী, যারা ব্যক্তিগত গাড়ি চালান, যারা প্রাইভেট গাড়ি চালান, যারা সিএনজি চালান, সবাই কিন্তু একটি আসলে সমস্যার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু বলছেন দ্রুত সময়ের মধ্যে সমস্যা কেটে না গেলে কিন্তু একটা বড় বিপদ হবে। তো সজল, রাজধানীর গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। সজল। দর্শক, গ্যাস সংকটের কারণে আজও রাজধানীর সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। এ বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে গ্যাস সংকট থেকে সহসাই মুক্তি মিলছে না চট্টগ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট। তাই অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্যাস প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কাঙ্ক্ষিত কয়েক ইউনিট গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চালকদের। প্রয়োজনীয় গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে অটোরিকশা চালকদের। একই অবস্থা আবাসিক এলাকার বাসিন্দাদেরও। গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 কোটি ঘনফুট। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। প্রতিটা গ্যাস পাম্প প্রায় বন্ধ হয়ে যাইতেছে, মানে এই গেছে আবার আয়া পড়ছে, প্রায় 2-3টা গ্যাস পাম্পের দৌড়ে আয়া এখন এই জায়গায় দিচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। আমরা গ্যাস পাইতেছি না, আমাদের তো বউফোলা তো বাতে মরতেছে। এখন আমরা কোম্পানির ইনকাম দিতে পারতেছি না, গ্যাস 1 ঘন্টা থাকে, এরপরে লাইনে গ্যাস থাকে না। নোয়াখালী সোনাইমুড়িতে দুর্বৃত্তের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও 2 পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান গত রাত 8টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের পুদিপাড়া বাজারে 8 থেকে 10 জনের একটি মুখোশধারী দল যুবলীগ কর্মী বেলাল ও সুমনকে গুলি করে। পরে মুখোশধারীরা সুমন ও বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় শিশু হাসান ছাড়াও আহত হন আরও 2 পথচারী। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আমি এশা নামাজ পড়তে ঢুকছি, এই অবস্থায় এলোপাতাড়ি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমার ছেলে হাসানকে আমি ফানাল্লাই পাঠাইছি বাজারে, তারপরে হাসানের গুলি ফুটছে মাথায়। আমার ভাই বেলাল হোসেনের উপর হামলা, অতর্কিতভাবে 4-5 জন ছেলে হামলা 5-10টা জামাত শিবিরের ছেলে হামলা করেছে। সোনাইমুড়ির পুদিপাড়া থেকে 3 জন পেশেন্ট আমাদের এখানে চিকিৎসার জন্য এসেছিল। তার মধ্যে আমি ডিউটিতে আসার পর একজনকে পেয়েছি, ওনার গুলির চিহ্ন আছে শরীরের বিভিন্ন জায়গায়। চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সকালের এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 10 জন। সকাল 9টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। এ সময় নদীর পাড়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় নিখোঁজ পরিবারের সদস্যদের। এর আগে গতকাল সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। এদিকে নিখোঁজ প্রত্যেকের পরিবারকে 10,000 এবং আহতদের চিকিৎসার জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সকালে মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি রবিন নামে একটি ট্রলার। খারাপ আবহাওয়ার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তীব্র শীত আর কুয়াশায় বীজতলা নষ্ট এবং উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এ অবস্থায় বীজতলা রক্ষায় সতর্কবার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতির ধকল সামলে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। সরিষা তুলে এখন সেচ নির্ভর বোরো আবাদে নেমে পড়েছেন। উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা, কিন্তু বাদ সেধেছে বৈরী আবহাওয়া। প্রচন্ড শীত আর কুয়াশার কারণে খেতে কাজ করতে পারছেন না কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বোরো আবাদ পিছিয়ে পড়বে। পাশাপাশি বীজতলার চারাগুলো বাড়ছে না, লাল হয়ে পাতা মরে যাচ্ছে। এতে বীজতলা আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ঠান্ডা, খুব কুয়াশা, খুব ওয়া তো আর গাড়া যাচ্ছে না। ঠান্ডার জন্য তো আবাদে গড়া যাচ্ছে না, পানি নাড়া যাচ্ছে না। উপরেও কুয়াশা ফেলাইছে, উপরেও ঠান্ডা, কিভাবে আমরা এই কদিন আমরা ওয়া গাড়বো। বিছনে হিম ধরছে, বিছন তো বাড়তেছে না। এই বিছনে কেমন করে আবাদ করা যাবে? আবাদকে খাওয়াই লেগে আমরা কি করবো এখন? এই পরিস্থিতিতে আগাম তৈরি বীজতলার চারাগুলো দ্রুত খেতে রোপণ এবং পরবর্তীতে তৈরি নাবি বীজতলাগুলো রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কৃষক পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগাম ব্যবস্থা হিসেবে মাঠে সেচ দেওয়া, কুয়াশা ঝরায় দেওয়া, সাইড ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এবার 1,08,700 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,500 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে গত কয়েকদিনের প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া কৃষিজীবী মানুষের। তীব্র শীতে বাধাগ্রস্ত হচ্ছে চাষাবাদ, ব্যাহত হচ্ছে সেচ কাজও। এতে বোরো ধানের বীজতলা সহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। এদিকে কুয়াশাচ্ছন্ন এ শীত আরও কিছুদিন অব্যাহত থাকলে জেলাব্যাপী ফসল উৎপাদনের চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ঠান্ডার কারণে আমরা মাঠে ঘাটে যেতে পারছি না, আর মাঠে ঘাটে না যাওয়ার কারণে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এখন বেলা 10টা 11টা পর্যন্ত বাড়িতে বসে থাকতে হয়, বিধায় তোমার কাজেরও হাম্বার হচ্ছে। আমরা চারিদিক নার্ভাস হয়ে গেছি এখন। সময় সংবাদে আরো থাকছে। বগুড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে টেকনিশিয়ানদের মান নিয়ে প্রশ্ন। ভুল রিপোর্টে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী, শাস্তি দাবি। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি সহ বিভিন্ন দাবিতে সরকারি কলেজের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। দাবি আদায় না হলে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অফিস কক্ষে অবস্থান নেয় শিক্ষক কর্মকর্তারা। বছরের শুরুতে এভাবে ক্লাস বন্ধ করে শিক্ষকদের আন্দোলনে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এর আগে গত 22 জানুয়ারি সরকারি কলেজে শিক্ষক সমিতির সভায় সব সরকারি কলেজে 26 থেকে 28 জানুয়ারি পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী 5 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে 6 ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। এরপরও দাবি পূরণ না হলে 13 থেকে 18 ফেব্রুয়ারি ক্লাস সহ পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণের সঙ্গে সঙ্গে পদোন্নতিরও দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। পদোন্নতি যেহেতু সময় মতো আমাদের হচ্ছে না, এবং সেক্ষেত্রে যদি আমাদের সিলেকশন গ্রেডও না থাকে, সুতরাং আমাদের যাওয়ার জায়গাগুলো আর থাকে না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের যে অধ্যাপকদের পদমর্যাদা এবং বেতনক্রম দুইটাই অবনমন করা হয়, তাই না? তাহলে মর্যাদাটা থাকবে কোথায়? আমাদের সর্বশেষ পদই হলো অধ্যাপক পদ, সেটা আপগ্রেড না হয়ে সেটি হয়ে গেছে 4th গ্রেডে, আরও ডাউন হয়ে গেছে। তো আমরা সেই 3য় গ্রেডে উন্নীতকরণের জন্য এবং সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বহালের জন্যই আমরা কর্মবিরতি পালন করছি এই দাবিটি। বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতির পালন করছেন রাজধানীর বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। সকাল থেকেই বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ এসব কলেজের প্রশাসনিক কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, এই শিক্ষকদের যে পরিমাণ যে বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন ধরনের গ্রেড স্কেল নিয়ে শিক্ষকদের যে বিভিন্ন ধরনের আপোষ আছে, সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু গতকালকে থেকে সরকারি কলেজের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন, এবং সেই উপলক্ষে সেটাকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকে 3 দিন ব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তো তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা কলেজে। আমি এখানে সকাল থেকে এসে দেখেছি যে শিক্ষকরা যথাসময়ে তাদের প্রতিষ্ঠানে এসেছেন ঠিকই, কিন্তু তারা কিন্তু সেই
সেইভাবে ক্লাস নেননি এবং সেইভাবে বলতে কোনো ধরনের ক্লাস নেননি এবং প্রতিটি ক্লাসরুমে আমি কিন্তু ফাঁকা দেখেছি। যদিও ছাত্ররা এসেছেন সকাল থেকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, কিন্তু এসে যখন দেখেছেন যে তাদের এই দাবির জন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং সেই জন্য তারা কিন্তু কোনো ধরনের ক্লাসে কিংবা কোনো ধরনের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারেননি। আমি সকাল থেকে 2-1টি কলেজে ঘুরে এসে দেখেছি প্রত্যেকটি কলেজেই কিন্তু একই অবস্থা আমি দেখতে পেরেছি। তারা বলছেন একটা বিষয় যে এই অষ্টম বেতন কাঠামো অনুযায়ী তাদের যে বেতন বৈষম্য আছে সেই সাথে কিন্তু তাদের গ্রেডিংয়ের একটা সমস্যা আছে, সেই বিষয়টি তারা নিয়ে কথা বলেছেন। তাদেরকে একটা বিষয় আমি প্রশ্ন করেছিলাম যে সাধারণ মানুষ কিংবা স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ওঠে যে একজন শিক্ষক তো জাতির মেরুদণ্ড এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের মর্যাদা সবসময় কিন্তু সবার উপরে থাকে, তো ওই জায়গাগুলোকে দেখে তারা কিভাবে এই আন্দোলনে যাচ্ছেন সেইভাবে তাদের একটা উত্তর ছিল এরকম যে যদি শিক্ষকদেরকে পেছনের সারিতে রেখে মর্যাদা দেওয়া হয় তাহলে সেটা কতটুকু পরিমাণ মর্যাদা দেওয়া হচ্ছে আসলেই সেই বিষয়ে কিন্তু তাদের আপোষ থেকেই যায় এবং সেই বিষয়ে সন্দেহ তার থেকে যায়। তো তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে এই 3 দিনের জন্য কর্মবিরতিতে যে পরিমাণ ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এবং পড়াশোনায় যে ব্যাঘাত ঘটছে সেটা কিভাবে শেষ করবেন। তারা বলেছেন যে যদি তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় তাহলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে এবং যা যা করণীয় দরকার সব কিছু করে তারা এই তাদের ছাত্রদের সব ধরনের সমস্যা এবং ঘাটতিটা পূরণ করবেন এবং ভবিষ্যতে তাদেরকে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে কিন্তু 12টার দিকে তাদের পক্ষ থেকে একটি দল সচিবালয়ে শিক্ষা সচিবের সাথে দেখা করতে গিয়েছেন, সেখানে হয়তো তারা আশানুরূপ কিছু পাবেন এমনটাই তারা আশা করছেন। তো সজল, আমার কাছে এই ছিল এখনকার মতো এখানে, পরবর্তীতে যদি আমাদের কাছে আপডেট কিছু আসে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সজল। দর্শক, বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজধানীর বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। সেলফির এই যুগে হাতে আঁকা ছবির চল কমে এসেছে অনেকটাই, তবে শিল্পীর রং, তুলি, পেন্সিলের জাদুময়ী আবেদন এখনো আছে অনেকের মনে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা যায় এমন অনেক শিল্পীর যারা মাত্র 10 মিনিটে অবিকল আঁকতে পারেন যে কারো প্রতিকৃতি। তাদেরকে নিয়ে পারমিতা হিমের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সন্ধ্যা, ঢল নেমেছে মানুষের। নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতি সন্ধ্যার চিত্রই প্রায় এরকম। শুধু পণ্য বিক্রি নয়, কেউ কেউ সঙ্গে করে এনেছেন রং, তুলি, পেন্সিল। মোবাইলে তোলা ছবি কিংবা ফটোগ্রাফ দেখে স্কেচে ফুটিয়ে তুলছেন মানুষটিকে। কখনো আবার ছবির মডেল বসে আছে শিল্পীর সামনেই। আসলে অনেক চর্চার পর এত অল্প সময়ের মধ্যে আমরা শুধু চোখ, নাক, মুখ এইগুলা একটু ভালো করে ড্রয়িং করে আনুষঙ্গিকতাটা, ড্রয়িং লাইনটা টান দিলে কিভাবে যেন আমাদের হয়ে যায়। খুব স্বল্প সময়ে, কম সময়ের ভিতরে যে আমরা স্কেচটা করছি, আবার ফিনিশিংও ভালো হচ্ছে, অনেকে মানে সারা পাচ্ছি খুব। মনে একটা টার্গেট করে আজকে এত টাকা হতে পারে, মানে এতগুলো ছবি আঁকতে পারবো, এতগুলো ছবি আঁকার পরে এত টাকা একটা মন হবে, এই ধরনের একটা আশা নিয়ে আসে। প্রিয়জনদের এই স্কেচ করা ছবি উপহার দিতে অনেকেই ছুটে আসেন এই শিল্পীদের কাছে। সেলফির এই যুগে অনেকে আবার নিজের ছবি আঁকাচ্ছেন স্মৃতির সংরক্ষণে। সেলফি একটা আর্টিফিশিয়াল ব্যাপার, আর ছবি নিজের একটা মাধুরী মিশায় ছবি আঁকাচ্ছে, সেটা নিজের একটা মনের ভাব প্রকাশ হচ্ছে, আর এটা ন্যাচারাল একটা বিষয় আছে। ছবিটা দেখে মনে হইতেছে যে আমার বাপ দাদার কালের বহুত আগের পুরানো জিনিস আমার আব্বা এরকম একটা ছবি বেঁধে রাখছে। আমার প্রিয়জনের ছবি আঁকালাম, আর এই ছবিটা আমি ওকে উপহার হিসেবে দিব। মাত্র 10 মিনিটে আমার এই ছবিটি এঁকেছেন পার্থ রায়। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই মানুষটি চিত্রশিল্পী SM সুলতানের সরাসরি ছাত্র ছিলেন। তিনি এখানে এসেছেন নড়াইল থেকে। ক্রেতাদের আর এবার মেলা ভীষণ জমে ওঠায় তিনি আশা করছেন বাড়ি ফিরে যাবেন হাসি মুখে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পারমিতা হিম, সময় সংবাদ। 40তম কলকাতা বই মেলায় উদ্বোধন করা হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। মঙ্গলবার যৌথভাবে প্যাভিলিয়নের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বাংলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন ছাড়াও সরকারি বেসরকারি প্রায় 40টি প্রকাশনী সংস্থা এই প্যাভিলিয়নে স্টল সাজিয়েছেন। এর আগে সোমবার ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিভিয়ার প্রখ্যাত সাহিত্যিক ম্যাগেলা বাউদোইন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও ওই অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 2 ফেব্রুয়ারি কলকাতা বই মেলায় বাংলাদেশ দিবস উদযাপন করা হবে। নরসিংদীতে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় লোক সমাগম বাড়তে থাকায় জমে উঠেছে বেচাকেনা। ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মেলা সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। বিভিন্ন স্টলে বিভিন্ন পণ্যের পাশাপাশি এবারের মেলায় রয়েছে বিনোদনের ব্যবস্থাও। আশিকুর রহমান পিয়ালের তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 8 বছর বিরতির পর নরসিংদীতে তৃতীয়বারের মতো জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এবারের মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 97টি স্টল ও 10টি প্যাভিলিয়ন। এসব স্টলে কাপড়, সিরামিক, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তা সহ ব্যবসায়ীরা। এর পাশাপাশি মেলায় রয়েছে নাগরদোলা, রেলগাড়ি, 3D সিনেমা সহ ভিন্নধর্মী নানা বিনোদন। দীর্ঘদিন পর জেলায় শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করায় খুশি ক্রেতা ও দর্শনার্থীরা। নাগরদোলা উঠলে খুব মজা করলাম, সবগুলা স্টল দেখলাম, দাম মোটামুটি ভালো। খুবই ভালো লাগছে মেলায় কেনাকাটা করে। মেলা উপলক্ষে প্রতিটি পণ্যে ছাড় পেয়ে প্রতিদিন ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। আর আশানুরূপ ক্রেতা পাওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। প্রাইসটা তো খুবই রিজনেবল প্রাইস, যার জন্য সন্তুষ্ট কাস্টমার। মেলা উপলক্ষে যেরকম আমরা এখানে দিতেছি 35,000 টাকার প্রোডাক্ট 20,500 টাকার মধ্যে। অনেক ভালো বেচা কিনা আমরা করতেছি আর কি, আর সামনের দিকে আরো বাড়বে আশা করি। আয়োজকরা আশ্বাস দিলেন ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রতি বছর এখানে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের ব্যবস্থা করা হবে। এই মেলাতে আমরা চেষ্টা করেছি নরসিংদীতে উৎপাদিত পণ্যগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য, যাতে করে তারা তাদের ব্যবসায় বিস্তার লাভ করতে সুবিধা হয়। এখন থেকে আমরা নরসিংদী জেলায় এই শিল্প ও বাণিজ্য মেলাটি প্রতি বছরই এরকম সময় করার চেষ্টা করব। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, নরসিংদী। গত 20 বছরে বগুড়ায় গড়ে উঠেছে 3 শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। তবে এই প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত রয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারীরা। অদক্ষ এই টেকনিশিয়ানদের দেয়া ভুল রিপোর্টে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। এদিকে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ নানা অজুহাত দিলেও নীতিমালা অমান্যকারীদের শাস্তির আওতায় আনার দাবি চিকিৎসক নেতাদের। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার নামে বগুড়ায় গড়ে উঠেছে কয়েকশো মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অভিজ্ঞ ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানে অল্প বেতনে নিয়োগ দেওয়া হয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের। অদক্ষ এসব টেকনিশিয়ানরাই সই দিয়ে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন পরীক্ষার রিপোর্ট, আর এই ভুল রিপোর্টের মাসুল দিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। জনিত কারণে পপুলারে নিয়ে গেলাম, সেখানে ইসিজি করলাম। সেই ইসিজি কিছুদিন পরে আবার যখন জিয়াউর রহমান মেডিকেলে ইসিজি করি, সেই ইসিজির সঙ্গে ইসিজি কোনো মিল নেই। ক্লিনিক থেকে আমার মা বিভিন্ন টেস্ট করা হলো, কিন্তু সেই টেস্ট আবার অন্য ক্লিনিক থেকে করে জানতে পারলাম যে পূর্বের ক্লিনিকের টেস্টটা ভুল ছিল। আর কৌশলে বিষয়টি স্বীকার করেছে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। মেশিনপত্র এবং নন টেকনিক্যাল পারসন, এই জন্য এই সব ক্লিনিকের রেজাল্টগুলো ঠিকমতো আসে না। যারা প্যাথোলজিস্ট দ্বারা রিপোর্ট দেয় এবং যারা প্যাথোলজিস্ট ছাড়া রিপোর্ট দেয়, তাদের রিপোর্ট এবং তাদের রিপোর্ট কখনোই মিলবে না। অনেক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আছে টেকনিশিয়ান লিখে রাখছে, বাট তারা টেকনিশিয়ান নয়। অনেকে লিখে রাখছে টেকনোলজিস্ট, তারা টেকনোলজিস্ট নয়। সেক্ষেত্রে তো ভেরিয়েশন হবেই। এদিকে সমস্যা সমাধানে সব প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা দরকার বলে মনে করেন চিকিৎসক নেতারা। তাদেরকে যে প্রক্রিয়া শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে অনেক ধরনের গলদ আছে। সরকারের উচিত হবে এই জিনিসটাকে বিশেষ দৃষ্টি দেওয়া, এবং যারা নীতিমালা অমান্য করে তাদেরকে পাশ করাচ্ছে বা ক্লিনিকে চাকরি দিচ্ছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। বগুড়ায় 3 শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে সহস্রাধিক টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন। এর অধিকাংশই বেসরকারি টেকনোলজি ইনস্টিটিউট থেকে পাশ করা। সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। পশ্চিম তীরে নতুন করে আরো 150 ইহুদি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়ে এর ফলে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মুনের বক্তব্য প্রত্যাখ্যান করে জাতিসংঘ ফিলিস্তিনি সন্ত্রাসীদের সমর্থন করছে বলে পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে পশ্চিম তীরে সোমবার 2 ফিলিস্তিনির ছুরিকাঘাতে আহত ইসরায়েলি নারী হাসপাতালে মারা গেছেন।
সোমবার পশ্চিম তীরের হেব্রনে বেইত হরন ইহুদি বসতির কাছাকাছি 2 ইসরায়েলি নারীর ওপর ছুরি হাতে হামলা চালায় 2 ফিলিস্তিনি। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের গুলিতে হামলাকারী 2 ফিলিস্তিনি নিহত হলেও তাদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন এক ইসরায়েলি নারী। বুধবার হাসপাতালে প্রাণ হারান ওই নারী। অধিকৃত অঞ্চলে ইসরায়েলিদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বছর বছর ধরে চলা অধিগ্রহণ ও আগ্রাসনের ফলে মরিয়া হয়েই তারা এ পথ বেছে নিয়েছে বলে জানান তিনি। ইহুদিদের ওপর সহিংস হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এসব হামলার পেছনে রয়েছে দীর্ঘদিন অবরুদ্ধ ও নিপীড়িত থাকার ইতিহাস। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ফলে ফিলিস্তিনিদের আন্দোলন প্রতিনিয়তই সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এর মধ্যে নতুন করে আরও বসতি সম্প্রসারণ মোটেই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। এতে শান্তির পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুনির বক্তব্য সন্ত্রাসীদের আরও উস্কে দেবে। জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হতাশাজনক। তিনি সরাসরি সন্ত্রাসীদের সমর্থন করেছেন। ফিলিস্তিনি হামলাকারীরা স্বাধীন রাষ্ট্র চায় না, তারা বরং রাষ্ট্র শান্তির ধারণা ভেঙে দিতে চায়। তাদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি হত্যাকারীদের আরো উস্কে দিলেন মুন। এদিকে পশ্চিম তীরে মঙ্গলবারও ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা অঞ্চল। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জঙ্গি হামলার আশঙ্কায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাঞ্জাবের স্কুলে 13 তালেবান জঙ্গি হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সব স্কুল 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রাদেশিক সরকারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, তীব্র শীতের কারণে অভিভাবকদের অনুরোধে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে তালেবান হামলায় 21 জন নিহত হন। খেলার খবর, আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটে জোরে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে 241 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে প্রোটিয়া যুবারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনিংয়ে দেখে শুনে শুরু করলেও দলীয় 30 রানে ওপেনার সাইফ হাসান মুল্ডারের শিকার হয়ে ফেরেন ব্যক্তিগত 6 রানে। এরপর ওপেনার পিনাক ও জয়রাজ দ্বিতীয় উইকেটে 44 রানের জুটি গড়েন। ভালোই খেলতে থাকা পিনাক আউট হন 43 রান করে। এরপর দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন জয়রাজ, তবে 46 রানে থামতে হয় তাকে। পরে নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মেহেদি মিরাজ জুটি 61 রান যোগ করে। মেহেদি আউট হন 23 রান করে। জাকির হাসান 19 রানে আউট হলেও অবিচল ছিলেন নাজমুল শান্ত। শেষ পর্যন্ত শান্ত 73 ও সাইফুদ্দিনের 17 রানের উপর ভর করে প্রোটিয়াদের 241 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলার যুবারা। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাকসুম। জি সজল, আসলে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 3 নম্বর গেটের সামনে। প্রথমে আপনাকে বলে রাখি যে এর আগে বিশ্বকাপের কোনো আসরে কিন্তু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি। বাংলাদেশের অনূর্ধ্ব 19 দল দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে জয় পায়নি, অর্থাৎ শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কিন্তু আজকে দক্ষিণ আফ্রিকার দল বাংলাদেশের বিপক্ষে খেলছে। তো তারপরও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বাংলাদেশের যুবারা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেক ভালো খেলেছে। সেই অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের উপরে কিন্তু প্রত্যাশার চাপটা বেশি। আর সেই প্রত্যাশার চাপের জবাব দিতেই কিনা শুরু থেকেই দেখেছিলাম আমরা যে দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে বেশ দেখে শুনে খেলছেন তারা, বেশ ধীর গতিতে, বেশ সতর্কতার সাথে। যার কারণে দেখা গিয়েছে যে প্রথমে যে উদ্বোধনী ব্যাটসম্যানের একজন ছিলেন সাইফ হাসান 31 বল থেকে মাত্র 6টি রান করে আউট হয়েছিলেন। যাই হোক, এরপরেও ধীরে ধীরে তারা অনেকে ভালো খেলেছেন। যেমন বিশেষ করে শান্তর কথা বলতে হয়, দারুণ ছন্দে আছেন তিনি। তো তার 73 রানের একটা ইনিংস আমরা দেখেছি। এছাড়া ছোট ছোট স্কোর অনেকেই করেছেন। জয়রাজ করেছেন 46 রানের ইনিংস, পিনাক ঘোষ করেছেন 43 রানের একটি ইনিংস। তো সব মিলিয়ে ব্যাটসম্যানদের বেশ কিছু সহযোগিতার কারণে, বেশ কিছু অবদানের কারণে 240 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। তো 241 রানের টার্গেটে প্রথমে আসে পিচের কথা। আমরা জানি যে দক্ষিণ এশিয়া বা আমাদের সাবকন্টিনেন্টের পিচগুলো কিছুটা স্পিন নির্ভর হয়, যদিও আইসিসির কিছুটা অবদান ছিল এখানে। আইসিসির সহযোগিতায় হস্তক্ষেপে তারা যে বলা হচ্ছিল যে সব দলই
সকলেই বা সব ধরনের বোলাররা সমান সমান সুযোগ সুবিধা পাবেন, ব্যাটসম্যান বোলাররা সেই ধরনের পিচই করা হবে। তো দেখা যাক এখন বোলিংয়ে আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, গেল কয়েকটা ম্যাচগুলোতে আমরা দেখেছি এবং সিরিজগুলোতেও দেখেছি। তো এখন 241 রানের টার্গেটে যে দক্ষিণ আফ্রিকা ব্যাট করবে তাদেরকে বাংলাদেশের বোলাররা বিশেষ করে স্পিনাররা কিভাবে সামলে রাখেন, তাদেরকে কিভাবে সামলে রাখেন সেটাই দেখার বিষয়। আসলে তাদের উপরেই নজরটা বেশি থাকবে। তো আমার কাছে এখানে এটি ছিল সর্বশেষ খবর। সজল। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের সবশেষ খবরাখবর। এদিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ওপেনার ড্যান লরেন্সের 174 রানের বিধ্বংসী ইনিংসে ফিজিকে 372 রানের পাহাড় সম টার্গেট দিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। ইংলিশ লিগ কাপের খবর। রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে স্টোক সিটিকে হারিয়ে দ্বাদশবারের মতো ফাইনালে উঠেছে লিভারপুল। পেনাল্টি শুটআউটে অলরেডদের কাছে 6-5 গোলে হেরেছে পটার্সরা। আর এই হারের ফলে 44 বছরের ফাইনালে ওঠার স্বপ্ন অধরায় থেকে গেল স্টোক সিটির। সেমিফাইনালের প্রথম লেগে স্টোকের মাঠে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল লিভারপুল। তাই দ্বিতীয় লেগের লড়াইয়ে মাঠে নামার আগে বেশ স্বস্তি নিয়েই ঘরের মাঠ এনফিল্ডে পটার্সদের মুখোমুখি হয় অলরেডরা, যেখানে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ও বেশ উজ্জীবিত করে রেখেছিল ইয়র্গেন ক্লপের শিষ্যদের। তবে 44 বছর পর ফাইনালে ওঠার সুযোগ হারাতে চায়নি বলেই ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অতিথিরা। কিন্তু নিজেদের মাঠ হওয়ায় প্রতিপক্ষের রক্ষণভাগে বারবারই আক্রমণ চালাতে থাকে স্বাগতিক স্ট্রাইকাররা। যদিও ম্যাচে প্রথম গোলের দেখা পায় স্টোক সিটি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে স্ট্রাইকার মার্কো আর্নোটোভিচের গোলে লিড নিয়ে বিরতিতে যায় পটার্সরা। বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে বারবার আক্রমণ চালাতে থাকে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে গোলের ব্যবধান বাড়িয়ে নির্ধারিত সময়েই ফাইনাল নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালায় স্টোক সিটি। তবে 90 মিনিটের খেলায় আর কোনো গোল না হওয়ায় অতিরিক্ত 30 মিনিটে গড়ায় ম্যাচের পরিধি। কিন্তু আবারও দুর্ভাগ্য দু দলের, সেখানেও গোল করতে ব্যর্থ লিভারপুল ও স্টোক সিটির ফুটবলাররা। তাই ম্যাচের ভাগ্য নির্ধারণে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে যায় দুদল। পেনাল্টি শুটআউটেও ছিল নাটকীয়তা। প্রথম পর্যায়ে 5টি শুটের মধ্যে 4টি করে গোল করতে সক্ষম হয় দুদল। তবে দ্বিতীয় ভাগে অলরেডদের গোলরক্ষক মিগনোলেট প্রতিপক্ষের খেলোয়াড় মার্ক মার্টিনেজের কিক ফিরিয়ে দিলে জয় স্বপ্ন দেখতে থাকে স্বাগতিকরা। পরের শটে লিভারপুলের জো অ্যালেন গোল করলে আনন্দে মেতে ওঠে অ্যানফিল্ডের হাজারো সমর্থক। সেই সাথে দ্বাদশবারের মতো ফাইনাল নিশ্চিত করে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ নির্ধারণ হবে 28 জানুয়ারির ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার ম্যাচ দিয়ে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুর্নীতির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে 13তম। টিআইবির রিপোর্ট। গবেষণা হতে হবে আরো স্বচ্ছ, প্রশ্ন তুলে বলছেন অর্থনীতিবিদরা। পোশাক খাতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে, বলছেন রপ্তানিকারকরা। বিষয়টি এড়িয়ে না যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আওয়ামী লীগের হয়ে যদি কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রভাব খাটায় ছাড় দেবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সরাসরি জানানোর নির্দেশ। অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ। আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। But if you can smack it like this, you don't want a shot. আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে 241 রানের টার্গেট বাংলাদেশের। শান্তর সর্বোচ্চ 73 রান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।